এতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা গ্রুপ পর্বে যা যা দেখছিলাম, ওগুলা ভাই, ওগুলা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মানে কোনো কিছু তো ঘটেই নাই। ওয়ার্ল্ড কাপের পরে মানে নকআউট স্টেজে যারা কোয়ালিফাই করলো, যে আন্ডারডগ টিমগুলো লাইক হচ্ছে কুরাসাও, কেপ ভার্দে, ওদের মানে ওরা ছিল হচ্ছে টোটালি আনএক্সপেক্টেবল একটা কেস, হ্যাঁ। কিন্তু এখন নকআউট স্টেজ, যারা হচ্ছে মূলত ফুটবলের রুল আউট করে, তাদের হচ্ছে এই নকআউট স্টেজ, যেখানে হচ্ছে গতকালকে রাতের 3টা ম্যাচের মাধ্যমে আমরা কি ফুটবল ফ্যানরা হচ্ছে আমরা সারা বছর ক্লাব ফুটবল এনজয় করি, হাই ভোল্টেজ ম্যাচ দেখি, ইপিএল চলে, স্প্যানিশ লিগ চলে, দেন হচ্ছে গিয়ে আমরা তো ওই সাইডে যাইও না, ব্রাজিলিয়ান লিগ, পর্তুগিজ লিগ, কতই বা আমরা খেলা দেখতে পারি। বাট যখন পুরো পৃথিবী, হ্যাঁ, কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, জার্মান সাপোর্টার, আর্জেন্টাইন সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার, সব কিছু মিলিয়ে মানে খুবই একটা রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়। এবং এই সমস্ত দিন, এই সমস্ত রাতের জন্যই আমরা অপেক্ষা করি, যেগুলো হচ্ছে মূলত কাল রাতে ঘটেছে এবং সকালে জাপান ভার্সেস ব্রাজিলের যখন খেলা স্টার্ট হয়েছিল, খেলা স্টার্ট হওয়ার আগে মানে মানুষের ভেতর হচ্ছে একটা অন্যতম হাইপ, যে ব্রাজিল হচ্ছে কি তাদের নিজস্ব সাম্বা প্লে স্টাইলে মানে কি ডিফারেন্ট এমন একটা চেঞ্জ আনবে, যে যাতে করে হচ্ছে তারা মানে এত হাইপেবল হচ্ছে, যে জাপান তাদের সামুরাই স্টাইলের জন্য আমাদের এই জাপানিজ কোচ যে অল টাইম হচ্ছে গিয়ে একটা হাতে ছোট্ট নোটবুকে তাদের মানে হচ্ছে টুকতে থাকে, এবং সাথে সাথেই হচ্ছে গিয়ে বড় বড় পোস্টারে করে 4-3-2-1 না জানি কি কি নাম্বার দ্বারা কি কি মিন করার যে কোড ওয়ার্ডগুলো তারা প্রেজেন্ট করে, ওগুলা দেখে হচ্ছে গিয়ে মানে ফ্যানরা হচ্ছে অনেক বেশি মানে এক্সাইটেড ছিল, যে আসলে অ্যাকচুয়ালি মানে জাপান যেই স্বপ্ন নিয়ে তাদের মানে মাঠে খেলা দেখাইতে আসতেছে, যে ব্রাজিলকে তারা আপসেট করার যে চিন্তা ভাবনাটা, তারা মানে খুব বেশি ম্যাচের আগে যে কনফিডেন্সটা তাদের ভেতরে ছিল, তারা কি এটা আদৌ মাঠের মাঝে দেখাতে পারবে কিনা, ওইটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বিশেষ করে হচ্ছে গিয়ে ব্রাজিল ফ্যানরা মূলত তাদের এক্সপেকটেশনে তাদের প্লেয়ারের উপর যতটুক না ছিল, তাদের হচ্ছে এই যে কোচ এখন বর্তমানে দা কার্লো আনচেলতি, দ্য লিভিং লেজেন্ড, তাকে নিয়ে ভাই মানে কোয়েশ্চেন করার আগে আমাদের অবশ্যই দুইবার চিন্তা করতে হবে, যে দিস গাই অ্যাকচুয়ালি প্রুভড এ লট ইন প্রিভিয়াস টাইম। এখন তার উপর সন্দেহ করাটা আমাদের মতো লোকের জন্য খুবই বেমানান, খুবই বোকামো। এবং কাল রাতে ঠিক তাই ঘটেছে। ম্যাচ যখন স্টার্ট হয়, ম্যাচ খুবই ইন্টেন্স মোমেন্টের সাথে চলতেছিল, জাপান প্রেস করতেছিল, ব্রাজিল প্রেস করতেছিল। দেন হচ্ছে একটা টাইমে গিয়ে যখন মানে জাপান নিজেদেরকে 1-0 গোলের লিড নিয়ে চলে যায় হাই প্রেসের মাধ্যমে, সেই সোলো গোলের অবশ্যই সেখানে ল্যাকিংস ছিল হচ্ছে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের। না মার্কিওনিস প্রেস করছে, না গ্যাব্রিয়েল মাগালেস প্রেস করছে, আপনারা হচ্ছে এমন এমন দুইটা ডিফেন্ডার যারা গতবার ইউসিএলের দুইজনই ফাইনালিস্ট ছিলেন, আপনাদের কাছ থেকে মূলত এইসব ভুল মানে আশা করাই যায় না। বাট আলটিমেটলি আপনারা মানে স্পেস দিছেন, এবং খুবই সুন্দর ওয়েতে ডি বক্সের বাইরে থেকে মানে একদম লোয়ার কর্নারে মানে নকের মাধ্যমে আলিসন, যেটাকে আলিসনের বিট মানে আলিসনকে বিট করে আলিসনের যেটা হচ্ছে মূলত মানে রোখার ক্ষমতাই ছিল না, ওইরকম একটা গোল ডেলিভার দিছে জাপান। এবং তারপরে হচ্ছে ম্যাচের ইন্টেন্সিটি দেখে লাগতেছিল যে জাপান হচ্ছে মূলত কি মানে জাপানের মূলত কাল যেই দুইটা মেন প্লেয়ার তারা মানে খেলায়, সেটা হচ্ছে কাইন্ড অফ, যদি কার কথা বলবো, কুবো ছিল, দেন হচ্ছে তাদের মিতোমা ছিল উইঙ্গার, তাদেরকে তারা মানে কালকের ম্যাচে অনেক বেশি মিস করছে। এবং যেই সুযোগটা ব্রাজিল মানে অনেক বেশি ইম্প্যাক্টফুলি দেখাইতে পারছে, জাপান কি করছে, তারা যখন এক গোল দিয়ে দিছিল, আমি এটা কখনোই কল্পনা করি নাই যে জাপান হাই ইন্টেন্সিটির সাথে প্রেস করার সাথে মানে যেইভাবে করছিল তারা, হ্যাঁ, হঠাৎ করেই তারা হচ্ছে নিজেদেরকে লো ব্লকে নিয়ে যাবে মানে ফুললি ডিফেন্স মোডে। যেই সুযোগটা মানে ব্রাজিল মানে একদম খুবই সুন্দর ওয়েতে কাজে লাগাইছে। তারা কি করছে মানে হাফ টাইম হওয়ার আগ পর্যন্ত টুকটাক কুইক কাউন্টার, জাপান মূলত হচ্ছে গিয়ে কুইক কাউন্টার আর লং বল কাউন্টারে খেলা একটা টিম, সেই হিসেবে তাদের কাছ থেকে আমরা ওইটাই অ্যাকসেপ্ট করতেছিলাম। বাট আলটিমেটলি যখন তাদেরকে দেখলাম যে না, ওই যখন হাইড্রেশন ব্রেকটা দিল, হাইড্রেশন ব্রেক দেওয়ার সাথে সাথে তারা তাদের ভিতরে একটা ট্রানজিশনাল ওয়েতে একটা মানে থিংস আমরা দেখতে পেলাম, যে তারা খুব বেশি নিজেদেরকে অ্যাগ্রেশন দিতেছে না, তারা লোয়ার ব্লকে এমনভাবে নিজেদেরকে সেটেল করছে, যে আমরা ক্লাব লেভেলে যে টিমগুলোকে আমরা ফেমাস রূপে দেখতে পাই, যে অ্যাথলেটিকো মাদ্রিদ আছে, আর্সেনাল আছে, ওরা এই লোয়ার ব্লকে মানে যেই খেলাটা মূলত দেয়, ওই কাইন্ড অফ মানে গেম সেন্স নিয়ে জাপান হচ্ছে লোবোকে নিজেদেরকে প্রেজেন্ট করছিল। এখন ওই হিসেবে যদি
মানে জাপানের কথা আমি বলি, তাদের ওই নিজেদের মাঝের যে কম্পাটিবিলিটি ছিল ওগুলা দিয়ে তারা চাইলেই কিন্তু আরো 2 বা 3 গোলের একটা বেসিক লিড নিয়ে আসতে পারতো। বাট এই লিড তারা নিতে না গিয়ে তারা নিজেদেরকে লোয়ার ব্লকে সেটেল করে, মানে আমার চোখে দেখা হচ্ছে খুব বেশি একটা বাজে কাজ করছিল। এখন দেন যখন হাফ টাইম কমপ্লিট হয়ে গেল, আমি তখন ভাবছিলাম যে কার্লো আনচেলত্তি হচ্ছে ব্রাজিলিয়ান টিমে মানে খুব মেসিভ 2টা সাবস্টিটিউশন আনবে, চেঞ্জ নিয়ে আসবে, যাতে করে হচ্ছে পরবর্তীতে তিনি মানে এটাকে আরো মানে ভালো রকম ট্রানজিশন আনতে পারে। বাট না, যেই ক্যাসিমিরোর কাছ থেকে ব্রাজিলিয়ান মানে সাপোর্টাররা এবং আমরা যারা হচ্ছে গিয়ে ব্রাজিলিয়ান সাপোর্টার না, তারাও আশা করতেছিলাম যে ক্যাসিমিরো হচ্ছে এই ম্যাচে ব্লান্ডার হয়তো করতে পারে, কারণ মানে গ্রুপ স্টেজে যে 3টা ম্যাচ ছিল সেই 3টা ম্যাচেও আমরা ক্যাসিমিরোকে, ফাবিনোকে দেখছি তারা হচ্ছে হোল টিম যদিও বা হচ্ছে গিয়ে খুবই কম্প্যাক্ট ওয়েতে গেম ডেলিভার করতেছিল, তাদের কাছ থেকে আমরা তাদের অনুযায়ী কিন্তু গেম প্লে পাইতেছিলাম না। সেই কাজ কালকে আমাদের উপর মানে ক্যাসেমিরো, আমাদের শ্রদ্ধেয় কাশেম, সে হচ্ছে একদম মুখের উপর ছুড়ে দিয়েছে, যে বলছে যে না, কার্লো আনচেলত্তিকে আমি আমি 100% শিওর সে কার্লো আনচেলত্তিকে ইয়েতে গিয়ে প্যাভিলিয়নে গিয়ে হাফ টাইম চলাকালীন যে বলছে যে না, আমাকে সুযোগ দিন, আমি অবশ্যই একটা কিছু করে দেখাবো, যেটা হচ্ছে গিয়ে আপনি আমার কাছ থেকে আজকের ম্যাচে দেখতে পাবেন। এবং ঠিক তাই কার্লো আনচেলত্তি কি করছে, হাফ টাইম ঘটার পর যখন 2টা সাবস্টিটিউশন করলো, পাকুয়েতা হচ্ছে আমরা হাফ টাইমের আগেই দেখতে পাচ্ছিলাম যে পাকুয়েতা নিজের ভেতর একটা ইনজুরি প্রবণ একটা মানে লোয়ার ক্যাপাসিটি ফিল করতেছিল, মানে তাকে লেস কনফিডেন্সও লাগছিল, যার কারণে পাকুয়েতাকে সাবস্টিটিউট করবে এটা আমরা বুঝে ফেলছিলাম। পাকুয়েতাকে সাবস্টিটিউট করার পর নিয়ে আসলো এনরিককে। এনরিককে নিয়ে আসার পর দেন হচ্ছে তারা একটা মানে খুবই মানে 4-to-4 ট্রানজিশনাল ওয়েতে মানে অ্যাটাকিং প্রবণ একটা গেম সেন্স খেলার চিন্তা ভাবনা করছিল। আমরা ভাবছিলাম যে লেফট সাইডে ভিনি আছে, দেন হচ্ছে ম্যাথিউস কুনা হচ্ছে নাম্বার 10-এর মতো খেলতেছে, দেন হচ্ছে স্ট্রাইকার হিসেবে এখন এন্দ্রিক আছে, আর রাইট উইং হচ্ছে রায়ান। এই 4-to-4 ট্রানজিশনটা আনার সাথে সাথে মানে উইঙ্গারের প্লে স্টাইলটা হয়তো হবে যে তারা ডিফেন্সে এসে হেল্প করবে এবং সাথে সাথে তারা অ্যাটাকেও যাবে। বাট না, কার্লো আনচেলত্তির একটা খুবই ডিফারেন্ট প্ল্যান ছিল। সে কি করছে, ডিফেন্ডিং মোডে তো যাই না, বরং হাই ইন্টেন্সিটির সাথে ক্রস প্লে মেকিং এবং অ্যাটাকিং এর থ্রোতে জাপানকে ডমিনেট করার ট্রাই করা শুরু করলো। এবং সিঙ্গেলি করে 10 থেকে 15টা ক্রস আমরা দেখতে পাচ্ছিলাম। ইভেন ব্রাজিলের মূলত কি, ব্রাজিলের যেই 2টা উইং আছে ডোগলাস এবং ডানিলোর কাছ থেকে আমরা অবশ্যই কালকে যদিও ভালো রকম ক্রস ডেলিভার দেখতে পাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি ডোগলাস নিজের পজিশন থেকে সরে গিয়ে ডিফেন্স তাদের ফাঁকা ছিল, কজ হচ্ছে মিড একদম টোটালি মানে কমপ্লিট ছিল, যে ক্যাসিমিরো দেন হচ্ছে গিয়ে ব্রুনো গুইমারেস, এই 2জনকে সাথে করে মিডকে কন্ট্রোল করা এটা মানে কাইন্ড অফ অসম্ভব বলা চলে। বাট আলটিমেটলি জাপান তাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। জাপান কিরকম সুযোগ করে দিয়েছে, জাপান কালকে মিড ব্লকের উপর ম্যাক্সিমাম টাইম আসেইনি, তাদের মাথায় মেন্টালি এরকমভাবে দেখতে মানে দেখা যাইতেছিল যে তারা চাচ্ছিল যে ম্যাচটা তারা ড্র করে বের করে টাই ব্রেকারে নিয়ে যাবে, মানে এরকম একটা ইন্টেনশন তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম। লাস্টে গিয়ে আপনি যতই অ্যাটাক করেন মানে নিজেদেরকে মানে আবার ম্যাচে ফেরানোর চেষ্টা করেন, ওই সুযোগ আপনি ব্রাজিলের কাছ থেকে খুব কম টাইমই পাবেন। এবং সেটাই হয়েছে। কার্লো আনচেলত্তির হচ্ছে ক্যাসিমিরোর মাধ্যমে একটা হেডে গোল উইন হয়, যেখানে হচ্ছে গিয়ে মানে যে ক্রসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম একটা সাকসেসফুল ক্রস হচ্ছিল। এরপরও ভিনিসিয়াসের হচ্ছে ওয়ান সিঙ্গেল হ্যান্ডেডলি প্রেসে যে ড্রিবল করে যে গোলটা, ভাই রে ভাই, ওই গোলটা যদি হয়ে যেত এটা ওয়ার্ল্ড কাপের হচ্ছে সোফার বেস্ট গোল বলে আমি ধরে নিতাম 100%। বাট আলটিমেটলি না, যেই জাপানিজ আমাদের জিয়ান দ্য গোলকিপার ছিল, সে সে অলরেডি প্রমিসিং গোলকিপার, সে ইউরোপে মানে খুবই মাস্টার ক্লাস পারফরমেন্সের মাধ্যমে অনেক টিমকে আউট ক্লাস করে দিছে। তার কথা মানে অনেকেই হয়তো জানে না, বাট যারা আমরা তাকে ফলো করিতাম তারা খুব ভালোভাবেই জানি। এবং কালকের ম্যাচেও সে তার পারফরমেন্স ডেলিভার করেছে। ব্রাজিল হচ্ছে যখন হাই ইন্টেন্সিটির সাথে প্রেস করছিল তখন মনে হচ্ছিল যে ব্রাজিল আরো 2 থেকে 4টা গোল দিয়ে দিবে, বাট ওই আমাদের গোলকিপারের জন্য, জাপানের গোলকিপারের জন্য তারা বেঁচে গেছে। দেন হচ্ছে গিয়ে ম্যাচ এক এক ড্র নিয়ে মানে কিছুক্ষণ ধরে একদম মানে ব্যালেন্স ওয়েতে চলছিল। যা ব্রাজিল অ্যাটাক করতেছে, জাপানও কুইক কাউন্টারে অ্যাটাক করার ট্রাই করতেছিল, সাথে সাথে হচ্ছে গিয়ে নিজেদেরকে মানে লোয়ার ব্লকে নিয়ে গিয়ে ওই ডিফেন্ডিং স্টাইলই খেলা করতেছিল, যেটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি ইরিটেট ওয়েতে মানে ম্যাচকে এনজয় করা থেকে আমাদের একটু দূরে নিয়ে গিয়েছিল। দেন হচ্ছে গিয়ে
দ্য মাস্টার মাইন্ড ব্লাডি কার্লো আনচেলত্তি তার সেকেন্ড টার্ম কার্ড খেললো। যখন 66 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামানো হলো, তাদের অ্যাটাকিং প্রেস দেখে লাগতেছিল যে ব্রাজিলকে আমরা ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ হচ্ছে হালকাভাবে নিচ্ছিলাম, সেই হালকাভাবে ব্রাজিলকে আর নেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ আমাদের মাঝখানে নেই। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে একটা টিম যে অলরেডি তাদের মিড নিয়ে অনেক বেশি কনফিউজড, তারা মানে কার্লো আনচেলত্তির আন্ডারে কতটা কনফিডেন্টলি কালকে 4-4 ফর্মেশনের মাধ্যমে যা শুধু অ্যাটাকই করে গেছে, অ্যাটাকই করে গেছে, অ্যাটাকই করে গেছে। জাপানিজরা হচ্ছে কীরকম, জাপানিজ প্লেয়াররা কীরকম, তারা হচ্ছে তাদের স্ট্যামিনা কিন্তু 90 মিনিটস পর্যন্ত খুব বেশি একটা যে কমবে তা কিন্তু না। আর এই জিনিসটা কার্লো আনচেলত্তি অবশ্যই জানতো। কিন্তু তা থাকা সত্ত্বেও তারা এই রিস্কটা কিন্তু তাদের নিজেদের মেন্টালি মানে প্রেজেন্সের মাধ্যমে এই রিস্কটা নিছে এবং এই রিস্কটাকে ফলস্বরূপ তারা মাঠে কাজেও লাগাইছে। এখন যেই ক্রসগুলা মানে এই 70 বা 80 মিনিটের আগ পর্যন্ত ব্রাজিল ডেলিভার করতেছিল, যখন দেখতেছে যে না আর কাজ হইতেছে না সেম ওয়েতে প্লেইং স্টাইলের, দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি নিজেকে প্রেস করা স্টার্ট করলো। এবং প্রেস করার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম 90+ মিনিট, আমরা ভাবছিলাম হয়তো আলটিমেটলি ম্যাচটা হচ্ছে এক্সট্রা টাইমে যাবে, এক্সট্রা টাইমে গিয়ে দেন হচ্ছে এটা টাই ব্রেকারে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। কিন্তু এগেন জাপান ডিড দ্য সেম কাইন্ড অফ ব্লান্ডার, যেটা হচ্ছে গিয়ে আমরা ব্রাজিলের ফার্স্ট গোল কনসিডে দেখতে পেলাম। মার্টিনেলিকে ওপেন স্পেসে অনেক বেশি ছাড় দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই হিসেবে ওই ব্রুনো গুইমারেসের সুন্দর একটা অ্যাসিস্টের মাধ্যমে গ্যাব্রিয়েল মার্টিনেলি একটা যথেষ্ট ভালো একটা স্পেস পেয়ে যায়, একদম ছোট্ট একটা লিটল কার্লের মাধ্যমে গোলটা কনভার্ট করে 96 মিনিটে খেলাটা বের করে নিয়ে আসে। এখন ওভারঅল ম্যাচের কথা যদি বলি, জাপান হচ্ছে এমন একটা টিম, তারা অলওয়েজ হচ্ছে নিজেদেরকে আন্ডারডগের মতো রিপ্রেজেন্ট করার পরও যে তারা মানুষের অনেক বেশি মন জয় করে নেয়, কিন্তু আলটিমেটলি ম্যাচ তারা জিততে পারে না, কারণ তারা নকআউট স্টেজে এখন পর্যন্ত ওইরকম প্রমিসিং পারফরমেন্স দেখাইতে পারে নাই। বেলজিয়ামের সাথেও তাদের ঘটছে, স্পেনের সাথেও তাদের খেলা পড়ছে, অ্যান্ড ব্রাজিল হচ্ছে গিয়ে ভাই ও তাদের যে 5 স্টারের যে একটা তকমা আছে, এটার এটার একটা ওয়েট আছে ভাই। এই ওয়েটটা তারা তখনই ক্যারি করে যখন তারা এই ওয়েট ক্যারি করতে ক্যাপাবল, এবং মাঠের মধ্যে তাদের প্রদর্শনীয় কালকে ছিল এরকমই। দেন আসি হচ্ছে গিয়ে জার্মানি ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ। এই ম্যাচের কথা আমি যত কম বলবো ততই ভালো, কজ হচ্ছে প্যারাগুয়েকে আমরা যেই স্টাইলের মানে খেলা খেলতে দেখি সাউথ আমেরিকান টিম হিসেবে, তার আগে একটা কথা বলে আসি যে এখন কিন্তু মানে ইউরোপ এবং সাউথ আমেরিকান হিসেব নিকেশের মাঝে একটা কথা অনেক বেশি চলে যে ইউরোপের হাই ইন্টেন্সিটি ম্যাচ, দেন হচ্ছে গিয়ে আপনারা সাউথ আমেরিকান এই যে কোপা আমেরিকা এগুলার সাথে হচ্ছে ইউরো টিউরোর এগুলার তুলনা করতেছেন। এখন কোথায় গেল আপনাদের সেই ইউরো আর কোপা আমেরিকার কম্পারিজন? ওই যে টিমগুলাকে প্যারাগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ওদেরকে যে আপনার আন্ডার এস্টিমেট করতেন, কাল রাতে টানা 2টা ইউরোপিয়ান টিম, একটা আফ্রিকানদের দ্বারা আর একটা হচ্ছে ওই সাউথ আমেরিকানদের দ্বারা বাদ পড়ছে। এরপরও আপনাদের মুখে কিভাবে কথা থাকে? আপনারা এই ফুটবলে এই যে এইসব ফালতু কম্পারিজনগুলো নিয়ে আসেন, এসব যে যুক্তিবিহীন কম্পারিজন, সেটা মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফুটবল নলেজ যাদের মাথায় আছে তারা এগুলা নিয়ে কখনোই তর্ক করবেন, সত্যি কথা বলতে। এবং প্যারাগুয়ে এগেইন প্রুভ দিস থিং ইন দেয়ার ফিল্ড। প্যারাগুয়ের প্লেইং স্টাইল এরকম ভাই, প্যারাগুয়ে যে ইরিটেটিভ গেম খেলবে, ফিজিক্যাল ডোমিনেন্স গেম খেলবে, এটা অনেক আগে থেকেই ঠিক ছিল। এখানে ভাই জার্মানি হচ্ছে তাদের নিজের ট্রানজিশনাল ওয়েতে নিজেদেরকে মাঠে প্রুভ করার কথা ছিল। কালকে জার্মানরা হচ্ছে তাদের মানে এবারের আসরের সবচেয়ে বেশি গোল স্কোরার যে ছিল উইন্ডাফ, ওকে হচ্ছে মিড মাঠে খেলাইছে এই রেদার দেন জামাল মুসিয়ালাকে তারা সাবস্টিটিউশনে নিয়ে আসার ট্রাই করছে। আমি বলবো এই কাজটা হচ্ছে তাদের জন্য অনেক বেশি ভুল ছিল। আমরা উন্দাফকে কি দেখছি যে উন্দাফ হচ্ছে হাফ টাইমের পর সাবস্টিটিউশন থেকে এসে ও কিন্তু আলটিমেটলি একটা সুপার সাব হিসেবে নিজের রোল অল টাইম প্লে করে যাচ্ছিল। এখন নাগেলসম্যান হচ্ছে গিয়ে ওকে এখন পর্যন্ত যদিও লাগতেছিল যে না জার্মানিকে নিয়ে সে অনেক বেশি দূর যেতে পারে, কি চিন্তা করে তারা সে হচ্ছে গিয়ে মানে এই জার্মানির এইরকম একটা স্কোয়াড ডেপথ চেঞ্জ করে মানে সামনে থেকে 2টা সেম স্টাইলের প্লেয়ার যেমন কাই হাভার্টস আর উন্ডাভের কথা যদি বলি, তারা হচ্ছে 2টা হচ্ছে কোয়ালিটিফুল স্ট্রাইকার হওয়ার সত্ত্বেও, হ্যাঁ কাই হাভার্টসের ওরকম ফর্ম নেই, তারা কিন্তু আলটিমেটলি নিজেদেরকে
ওই গোল স্কোরিং এর মেন্টালিটিতেই রাখবে রাদার দেন প্লে মেকিং। এবং কালকে তারা এই কাজটাই করছে। আর হচ্ছে ভাই দুই ডিফেন্ডার রুডিগার আর জনাথন টার যে গার্বেজ প্লে কালকে ছিল, এটা নিয়ে ভাই আমার কোনো কিছু বলার নেই। কজ হচ্ছে জার্মানি অবশ্যই এটা ডিজার্ভ করে, যার দরুন জার্মানির এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। কজ প্যারাগুয়ে এমন, যেমন জশুয়া কিমিচ, সেও মানে খেলা শেষে বলছে যে আমরা জার্মানরা হচ্ছে এরকম একটা টিম যারা হচ্ছে 4বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আমরা অবশ্যই প্যারাগুয়ের কাছ থেকে বা হচ্ছে ওই ইকুয়েডর, আইভরি কোস্টের সাথেও আমরা ওয়ান টু ওয়ান গেম স্টাইল খেলছিলাম। আমরা এরকম গেম স্টাইল মূলত ডিজার্ভ করিই না। কি কেন ডিজার্ভ করবো? আমরা হচ্ছে ওদেরকে টোটালি আউটক্লাস করে দেওয়ার মতো টিম। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমাদের নিজেদের উপর নিজেরই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকা দরকার, আমাদের নিজেদের উপর নিজেরই শেম থাকা দরকার যে আমরা এইসব গেম মানে পাবলিকের জন্য থ্রো করে দিছি। কিমি যেটা নিজে বলছে প্রেস কনফারেন্সে এসে। এরপর দেখেন যে আপনার একটা মানে অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার যে হচ্ছে নিজেই এই স্টেটমেন্ট দিতেছে, এরপর আপনার এই জার্মান টিমকে নিয়ে আর কি বা আশা করা যায়? এরপর হচ্ছে ওই সব হারাম বল টাইপ গেম প্লে আমরা দেখছি হোল ম্যাচই, জার্মানি ভার্সেস প্যারাগুয়েতে। ওই দেখে টেকে সেটা হচ্ছে এক্সট্রা টাইমে গেল। দেন হচ্ছে আপনার কাছে যখন ট্রাইব্রেকারে আপনার সুযোগ ছিল, এগেইন গার্বেজ প্লে মেকিং, ওই ভোল্টেমর্ট, দেন হচ্ছে কাই হাভার্টসের পেনাল্টি মিস আপ। এই ভোল্টেমর্ট হচ্ছে গিয়ে মূলত নিউক্যাসেলের প্লেয়ার। ওকে এখন পর্যন্ত আমি মানে পেনাল্টিতে খুব বেশি একটা মিস করতে দিয়েছি তা না। এখন এই মোমেন্টে এসে যখন হচ্ছে আপনার কাছে জাস্ট একটা চান্স আছে, আপনি ভুল করবেন এবং আপনি মানে ওয়ার্ল্ড কাপের আসর থেকে ছিটকে যাবেন, ওই মোমেন্টে আপনি কিভাবে এই কাজ করতে পারেন যে আপনার ওই একটা পেনাল্টি কনভার্ট করতে হবে এবং আপনি এটাকে বারের থ্রুতে মেরে দিতেছেন বা সাইড বার দিয়ে চলে যাচ্ছে। এই কাজ যদি আপনি করেন, আপনি প্যারাগুয়ের কাছ থেকে 1-1 ড্রতে মাপ পাইছেন, এখন তো মাপ পাবেন না। আর প্যারাগুয়ের আলটিমেটলি কি হয়েছে, আর প্যারাগুয়ের গোলকিপার হচ্ছে গিয়ে সেফ দিয়ে প্যারাগুয়েকে গেম থেকে বের করে নিয়ে আসছে এবং আপনাদেরকে হাম্বেল করে দিছে। যা ঘটার ছিল তাই ঘটছে। দেন আমরা যখন ভাবলাম যে জার্মানি ভার্সেস প্যারাগুয়ের এরকম ডিসগাস্টিং একটা ম্যাচ দেখার পর, হ্যাঁ আসলে ডিসগাস্টিং, ফ্রাস্ট্রেটেড সব ধরনের সিচুয়েশনই এই ম্যাচের মধ্যে ঘটছে। আমি বলবো না খুব বেশি এনজয়েবল একটা গেম ছিল। জার্মানি নিজেদেরকে ওই রকম মানে তাদের পটেনশিয়ালিটির বাইরে নিয়ে লেস মানে প্রায়োরিটি দিয়ে ম্যাচকে ডেলিভার করছে এবং তার ফল তারা পাইছে। আর ওই যে আমাদের আর্জেন্টিনাকে জার্মানি হচ্ছে 2014-তে বের করার পর, হ্যাঁ আর্জেন্টাইন ভক্তদের তাদের উপর যে লেভেলের কার্স পড়ছে, ওই কার্সের জন্যই মনে হচ্ছে আমার যা তারা এখন পর্যন্ত নক আউট স্টেজের মুখ দেখতে পারে নাই। কারণ হচ্ছে 18তেও তারা হচ্ছে গিয়ে গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়ে গেল, 22এও তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় হয়ে গেল। এখন যদিও ওই যে ওই নতুন সিস্টেম আসার পর তারা রাউন্ড অফ 32তে কোয়ালিফাই করার পরেও আলটিমেটলি বলা যেতে পারে তারা তাদের নিজের সাসপেক্টেড স্টেজে যাইতে পারে নাই, এবং জার্মানির কাছে এটা অবশ্যই একটা শেম। আচ্ছা, এই দুই ম্যাচ যাওয়ার পরে আমরা ভাবলাম যে না, শেষ ম্যাচের থ্রিল টিল হয়তো শেষ, যে নেদারল্যান্ড ভার্সেস মরক্কোর যে সকালের ম্যাচটা আছে এটা হচ্ছে গিয়ে তারা হচ্ছে দুইটাই মূলত মানে ফিজিক্যালি ইনভলভমেন্টের সাথে মানে খেলে। ইভেন নেদারল্যান্ডকে আমি হচ্ছে গিয়ে আরও বেটারভাবে, কারণ হচ্ছে নেদারল্যান্ডের মিড ব্লকে কে ছিল, ডিয়ং, গ্রাভেনবার্গ, যেমন ওদের ডিফেন্সেও আকাঞ্জি, ভ্যান ডাইক, আর এই কি যেন বলে হাট্টাগাট্টা যে ডামফ্রিজের কথা আমরা বলি, যে হচ্ছে নেদারল্যান্ডকে এই আসরে অনেক বেশি সিঙ্গেল হ্যান্ডেডলি ক্যারি করতেছে, ও তো আসেই। আর ওইদিকেও কোডি গাকপো যে হচ্ছে কালকের ম্যাচে হচ্ছে গোল পাইছে। এখন এই ম্যাচটা নিয়ে এক্সপেকটেশন এরকম ছিল যে হাই স্কোরিং একটা ম্যাচ হতে পারে, বাট সাইভারি, যার হচ্ছে গিয়ে ম্যাচের একটা মোমেন্টে যে মানে রক্তক্ষরণ হচ্ছিল, সে আলটিমেটলি নিজেকে সাউট অফ না করে সে ম্যাচে খেলা কন্টিনিউ করে গেছে। এবং আলটিমেটলি টাই ব্রেকারে গিয়ে যেই লাস্ট গোলটা ছিল, টাই ব্রেকারের এই গোলটা সাইবেরির পা থেকে এসে এবং তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। কালকে আমি জাস্ট হচ্ছে অবাক হচ্ছিলাম এই নেদারল্যান্ড আর মরক্কোর খেলা দেখে, যে এই যে ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমরা বার্সেলোনাতে আমরা যা ডেলিভার করতে দেখি, যেমন তারপর হচ্ছে গ্রেভানবার্গ, লিভারপুলের গ্রেভানবার্গ, তাকেও কিন্তু আমরা মানে লিভারপুলকে এবার যতটুকু পর্যন্ত বাঁচায় রাখা মানে পসিবল ছিল এই মূলত এই গ্রেভানবার্গের জন্য। তাদের এই মিডের যে কন্ট্রোল, তারা ওই জায়গাতে তারা অনেক বেশি প্রমিসিং।
বাট মরক্কোর এই মানে ছোট ছোট মানে কম বয়সী যে প্লেয়ারগুলো আছে, ওরা যে তাদেরকে কিভাবে অন করে দিয়ে চলে যাচ্ছে, এই সেন্সটা কালকে বলতেছি আজকে সকালের ম্যাচে আমার মাথায় খেললো না, লিটারেলি খেললো না। বিকজ নেদারল্যান্ড যেই এইম নিয়ে আসছিল, রোনালদো কোমেনের নেদারল্যান্ড, তাদের মানে উচিত ছিল তারা লাস্ট 2 থেকে 3টা ম্যাচ যেই লেভেলে ডেলিভার করছে, যে তাদের দেখে লাগতেছিল যে তারা ওয়ার্ল্ড কাপের হচ্ছে মানে খুব বড় একটা আসর পর্যন্ত হয়তো যেতে পারে। এবং আমাদের ওই যে জার্মান যে ম্যাথামেটিশিয়ান ছিল, সেও কিন্তু প্রেডিকশন ছিল যে জাপান হচ্ছে কালকে ব্রাজিলকে নকআউট স্টেজ থেকে রাউন্ড অফ 32 থেকে বের করে দিবে, এবং পরবর্তীতে হচ্ছে নেদারল্যান্ডও কোয়ালিফাই করবে, এবং নেদারল্যান্ড আলটিমেটলি ফাইনালে গিয়ে এবারের কাপ বিজয় করবে। ভাই, প্রেডিকশন দেওয়ার মতো ওয়ার্ল্ড কাপ এটা না, আপনার এটা আগেই বোঝার দরকার ছিল। আর ভাই, এই ম্যাথমেটিশিয়ানদের আমি কেন দেখতে পারি না, আর এই ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা আমার অনেক আগে থেকেই কেন বেশি অপছন্দ ছিল, এটা এখন আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন। তাদের কথা হচ্ছে তারা একটা এমনভাবে একটা সমীকরণ মেলাবে, হ্যাঁ, যদিও এখানে কারোর কথাই কাজে লাগতেছিল না। ওইদিকে যে আফ্রিকান এক এই কালা জাদু, যে হচ্ছে মাঠের মধ্যে এসে কালা জাদু করে ইংল্যান্ডকে থামিয়ে দিয়েছিল, আলটিমেটলি সেও প্রেডিকশন দিয়েছিল যে জাপান আজকে ব্রাজিলকে হারাই দিবে। এইসব প্রেডিকশন এই ওয়ার্ল্ড কাপে দিয়ে লাভ নাই। এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে গিয়ে ভাই সুপার ডুপার আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে আপনি যত বেশি নিজেকে একটা নিউট্রাল পজিশনে রেখে এনজয় করতে পারবেন, ততই আপনার জন্য ভালো। ট্যাকটিক্যাল থিংস তো আমরা ওই ওয়ার্ল্ড কাপে তেমন বেশি একটা দেখতেও পাচ্ছি না। আলটিমেটলি হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে ওয়ার্ল্ড কাপে মানে যেই হিসেব নিকেশ আমরা এতদিন করছিলাম যে কেন আমরা এখনো দেখতে পাচ্ছি না যে আন্ডারডগ যে টিমগুলো আছে ওদের যে ওভার পারফরমেন্স, হ্যাঁ, ওরা কিভাবে এত দূর পর্যন্ত আগায় আসতেছে। বাট লিটারেলি ভাই বলতে গেলে ভাই, এখন আমার আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ম্যাচকে নিয়ে অনেক বেশি ভয়ে আছি আমি। যে কোনো কিছুই হতে পারে। ওরাও ভাই কম ইরিটেটিং টিম না। কালকে প্যারাগুয়ের যা খেলা দেখলাম, জার্মানির একদম মানে ছাল চামড়া সব তুলে দিছে। তো দেখা যাক কি হয়। আর ট্যাকটিক্যাল যে হিসেব নিকাশগুলো আছে এগুলা ভাই আজকে রিপ্রেজেন্ট করি নাই, কজ হচ্ছে এত বড় ভিডিও বানিয়ে কি হবে, কজ ম্যাচ নিয়ে আসলে ডিসকাস করার মতো তেমন কোনো কিছু নাই যে খুব বেশি মানে মিড মিড থেকে যে একদম একটা কোনো টেকনিক্যাল ওয়েতে যে গেম প্লে হচ্ছে এরকম কোনো কিছু না। জাস্ট দুইটা থিংসই এখানে চলতেছে, কাউন্টার প্রেস অ্যাটাক ডিফেন্স, কাউন্টার প্রেস অ্যাটাক ডিফেন্স, আর হারাম বল। এই ওয়ার্ল্ড কাপের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা। সো থাকেন, দেখা হবে। রাতে ম্যাচ আছে, পরবর্তীতে কালকে আবার ভিডিও আসবে। টিল দেন স্টে সেফ।